Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. ওয়েলকাম টু গ্রিন টাচ অফলাইন। আপনাদের সকলকে গ্রিন টাচ অফলাইনে স্বাগতম। আমি আতাউর রহমান। গ্রিন টাচে যারা আপনারা অফলাইনে বলতে সরাসরি আমাদের কাছে কোচিংয়ে যারা পড়তে কেবলমাত্র আসছেন অথবা যারা আসতে চাচ্ছেন যে একটা ব্যাচ কত দূর পর্যন্ত এগিয়েছে, একটা ব্যাচ কত দূর পর্যন্ত গিয়েছে, আপনি কি ওইখানে নিজেকে খাপ খেয়ে নিতে পারবেন কি না, কীভাবে আপনি ওই ব্যাচের সাথে নিজেকে অ্যাডজাস্ট করবেন, এই ধরনের যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আবারও বলছি, আমি আতাউর, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ গ্রিন টাচ। তো আপনারা লক্ষ্য করেন যে আমরা একটা বিষয় জানি, সবাই কিন্তু জানি যে যখন আমরা ক্লাস 6-এ ছিলাম, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, প্রথম আমাদের বীজগণিত আসলো। তো বীজগণিত আসার সময় আমাদের কিছু সূত্র দিয়েছিল যে হ্যাঁ এরকম সূত্র যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2y a b প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আপনি দেখেন যারা আপনারা সায়েন্সে পড়তেছেন এবং যারা আপনারা বিভিন্ন আর্টস ফ্যাকাল্টিতে আছেন, যে ফ্যাকাল্টিতেই থাকেন আপনারা, এইচএসসি পরীক্ষার নাগালে এসে কিংবা এসএসসি পাশ করা পর্যন্ত আপনাদের কিন্তু এই সূত্রগুলা বা এখনও এই সূত্রগুলো প্রয়োগ করতে হয়েছে, এখনও করতে হয়, করতে হয়েছে, এখনও করতে হয়। কারণ যখনই আপনি অঙ্ক করতে যাবেন, বীজগণিত করতে যাবেন, এটা একটা বেসিক ফর্মুলা হিসেবে কাজ করে এবং সাথে আরেকটা আছে a মাইনাস বি দা হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2y a b প্লাস বি স্কোয়ার। তো আপনারা লক্ষ্য করেন যে অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র থাকে, বাংলা প্রকৃতি প্রত্যয় কারক বা এটা সেটা কোনো কিছু করতে গেলে কিছু সূত্র থাকে, আপনি অন্য কোনো ভাষা শিখতে গেলেও সেখানেও কিছু সূত্র থাকে। তো ইংরেজি যখন শিখতে যাবেন সেখানে কেন সূত্র থাকবে না? অবশ্যই তো কিছু সূত্র থাকবে। সাপোজ আপনি লক্ষ্য করেন, আমরা যদি প্রিপোজিশনের কথা আলোচনা করি, প্রিপোজিশন, তো আমরা জানি প্রিপোজিশন কাকে বলে। হ্যাঁ, সবাই কিন্তু এই সংজ্ঞাটা সম্পর্কে অবগত। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপোজিশন বলে। ঘটনা একদম ঠিক, কিন্তু আমাদের বোঝের মধ্যে কিছুটা হেরফের থাকতে পারে। কারণ দেখেন এখানে বলা হইতেছে, যদি আমি এখানে লেখি এইভাবে, ফর এ গুড বয়, ফর এ গুড বয়, একজন ভালো ছেলের জন্য, আমরা জানি এই ফরটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞায় বলা আছে যে সকল শব্দ নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে, অর্থাৎ প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান, যে সকল শব্দ নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাদেরকে প্রিপোজিশন বলে। কি মনে হয় আপনার, এটা কি নাউন? না, এটা আর্টিকেল, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে কি ওনাদের সংজ্ঞা ভুল আছে? না, তা ভুল নেই, কিন্তু এখানে কথা হলো একটু যদি আমরা বিষয়টা ক্লিয়ার করি, বিষয়টা হয়ে যায়। কিন্তু কারণ হলো যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। দিস ইজ রাইট। প্রি মিনস before or in front of, position means standing. When a word or group of words sit up before a noun or pronoun is called preposition. এভাবে আমরা বুঝতে পারতেছি প্রিপোজিশন জিনিসটা কি, কিন্তু বেসিক্যালি আপনি দেখেন নাউন বা প্রোনাউনের, আমরা যেহেতু বাঙালি, বাংলার দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টাকে ভেঙে বুঝি তাহলে আরও বেশি বোঝা যাবে। যে দেখেন, আসলে যদি আমরা ধরি যে আমাদের যে নাউনগুলো আছে এদের শেষে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো থাকে, সাপোজ আপনি যদি বলেন এইভাবে, দেখেন বাংলাদেশের, বাংলাদেশের রাজধানী। আচ্ছা, এইখানে দেখেন বাংলাদেশ এই শব্দটার শেষে অতিরিক্ত কিছু বর্ণ যোগ করা হয়েছে। বাংলাদেশ এর শেষে অতিরিক্ত এর আছে, আর রাজধানী এর শেষে কিন্তু অতিরিক্ত কিচ্ছু নেই। রাজধানী, দেখেন রাজধানী, রাজধানী
এই যে আপনার একটা শব্দের শেষে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এরাই কিন্তু পাশাপাশি এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর এর কার পরে বসছে? একটা নাউনের পরে বসছে। ইংরেজিতে যে ওই নাউনের আগে বসবে। যেমন এখানে আমরা ইংরেজিটা জানি, এইভাবে লিখি দ্য ক্যাপিটাল। দেখেন এই ক্যাপিটাল এর পূর্বে কোনো প্রিপোজিশন বললো না, আর এর ইংরেজি আমরা জানি অফ। আর বাংলাদেশ ইংরেজিতে হইল দ্যাট বাংলাদেশ। সো আসলে তাহলে কি হলো যে প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান, যারা নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে, এই কথাটা না বললে যদি আমরা এইভাবে বলি নাউন প্রোনাউনের পরে যে বাংলা বর্ণ বা অতিরিক্ত বাংলা বর্ণ বা বর্ণ সমষ্টি বসে, সেটাই যদি আমরা ইংরেজিতে উহার পূর্বে বসিয়ে দেই ট্রান্সলেশন আকারে, তাহলে ওটা কিন্তু প্রিপোজিশনের ভূমিকায় কাজ করে। তো এরকম আমাদের কিন্তু প্রিপোজিশনের যথেষ্ট কি আছে, এক্সাম্পল আছে। যেখানে দেখেন যে আপনি যদি গ্রিন টাচের সাথে অন্যান্য যারা 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস কিংবা 1 বছর হয়েছে তাদের সাথেও যদি আপনি মিলে যেতে চান, তাহলে আপনাকে কি কি পড়তে হবে আগের থেকে আপনি প্রিপারেশন স্বরূপ বা আপনার বাড়িতে আপনি কি কি পড়তে পারেন সেটা দেখেন। আমাদের 01 নামে একটা সিট আছে, যেটা আপনারা যার মাধ্যমে আমাদের ইনফরমেশন পাবেন, সেখানেই দেখবেন যে যে জায়গায় সিটটা পাওয়া যায় তারা বলে দেবে, অথবা আমি নাম্বারটা দিয়ে দেব স্ক্রিনে। আমার নাম্বারটা আমি দিয়ে দিতেছি 01705716255। হ্যাঁ, এই নাম্বারে আপনারা কল করতে পারেন। কল করলে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং বলে দেব এই যে 01 সিটটা কোথায় পাওয়া যায়। আমি কিন্তু সে বিষয়টা বলবো, আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক 01705716255। তো আমি এখন বলতেছি যে দেখেন আপনি একটু খেয়াল করেন এখানে আমাদের কি কি পড়তে হবে। ইয়েস, প্রিপোজিশন 100। প্রিপোজিশন 100 মিন্স হোয়াট? 100 প্রিপোজিশনের আমাদের একটা তালিকা আছে। ঠিক এরকম ভাবে আপনি দেখবেন তে র এর অফ, তে এ অন্ত্যেস্ত, মধ্যে ইন, তে এ অন্ত্যেস্ত, উপরে অন, তে এ অন্ত্যেস্ত অংশ বা স্থির, অ্যাট, তে এ অন্ত্যেস্ত গতি টু, র এর মধ্যে ইন, র এর মধ্যে টু, বিটুইন, র এর মধ্যে টু প্লাস এমং, র এর মাধ্যমে বা মধ্য দিয়ে থ্রো। এরকম কিন্তু আমাদের 100 প্রিপোজিশনের অর্থ সহ লেখা আছে। যখন এটা আপনি অর্থ সহ মুখস্থ করবেন, আমি যেভাবে বললাম এইভাবে যখন আপনি মুখস্থ করবেন, তখন আপনি দেখা যাবে যে আপনি ইংরেজির ক্ষেত্রে প্রায় যে ঝামেলাটাই ছিলেন, দেখবেন যে 70% আপনি রিল্যাক্স হয়ে গেছেন। কারণ এই প্রিপোজিশনগুলোই কিন্তু আপনি দেখবেন যে নানাভাবে নানান জায়গায় ব্যবহার করা হয়েছে। নেক্সট আমি আপনাকে বলতেছি আপনাকে মুখস্থ করতে হবে অক্সিলারি ভার্বস। দেখেন এখানে ভার্বসগুলো আলাদা আলাদাভাবে লেখা আছে। যেমন অক্সিলারি ভার্বসগুলোর মধ্যে যেভাবে আমাদের লেখা আছে, যেখানে আমরা লিখেছি 28টা অক্সিলারি ভার্বসের মতো am is or was or be been being have has had having can could shall should may might will to use to dare it must do it does। একদম একটানা লেখা আছে এবং এরপরে এগুলোর বাংলা অর্থ সহ লেখা আছে। হ্যাঁ, আপনি যদি 6 মাস পড়েছে এরকম কোনো ব্যাচের সাথে মিশে যেতে চান, 3 মাস পড়েছে কোনো ব্যাচের সাথে মিশে যেতে চান, আপনি বাড়ির থেকে এগুলো যদি পড়াটা কমপ্লিট করেন, আপনি অটোমেটিক্যালি মিশতে পারবেন, কোনো ব্যাপার না। এরপরে দেখেন প্রোনাউনের 5টা রূপ। প্রোনাউনের 5টা রূপ বলতে আপনি দেখবেন হেডলাইনে প্রোনাউনের 5টা রূপ নামে লেখা আছে, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডাবল পসেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। এইখানে আমি বাংলা অর্থ সহ লিখে দিয়েছি। যেমন আমি, আমাকে, আমার, আমার, আমি নিজেই, আই, মি, মাই, মাইন, মাইসেলফ। অর্থাৎ এরকম প্রোনাউনের একটা তালিকা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আপনাকে পড়তে হবে হলো কনজাংশন। হ্যাঁ, যারা দুইটা বাক্যকে কানেক্ট করে। কনজাংশনগুলো কি ওইখানে অর্থ সহ লেখা আছে। ইন্টারমিডিয়েট লেভেল আমাদের যে ধরনের কনজাংশন লাগে, হ্যাঁ, সেগুলোর মধ্যে আছে the all the since because so dot dot that so that in order that if unless w ways and but or, এগুলো কিন্তু অর্থ সহ লেখা আছে। আচ্ছা, প্লাস এরপরে কিছু WH আছে, সে WH এর একটা বক্স দেওয়া আছে, সে বক্সের মধ্যে অর্থ দেওয়া আছে। জাস্ট আপনি এগুলো পড়ে ফেলবেন, দেখবেন যে আপনি স্বাভাবিকভাবে অন্য ব্যাচের সাথে রিল্যাক্সে মিশে যেতে পারতেছেন। আপনার আসলে ইচ্ছাটা থাকতে হবে যে আপনি ইংরেজি ভালো করতে চাচ্ছেন, এই ইচ্ছাটা আপনার মধ্যে থাকতে হবে। এরপরে দেখেন নাউনের ইংরেজি চিহ্ন। ইয়েস,
কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলো দেখলে আমরা নাউনগুলো চিনতে পারি, যেমন TION, অর্থাৎ কিছু সাফিক্স আছে, ইংরেজিতে কিছু সাফিক্স আছে শব্দটার শেষে। যেমন মনে করেন যে আমি এখানে লিখলাম ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, দেখেন এটা শেষে কি আছে, TION। এই ধরনের কিছু চিহ্ন আছে, TION, SION, MENT, CE, CE, ITY, NESS, এই ধরনের কিছু চিহ্ন আছে যে চিহ্নগুলো আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনি সহজেই নাউনগুলো চিনতে পারবেন এবং পরবর্তীতে ইংরেজি আপনার জন্য সহজ হয়ে যাবে। পাশাপাশি এর বাংলা চিহ্ন রয়েছে, যেমন ত, তা, অ, আ, এরকম ত, তা, অ, আ, অন, করণ, মানে বিষয়গুলোকে আসলে দেখেন। যদি আমি বলি গুরুত্ব, এই কথাটা বলি, দেখেন এটির শেষে কিন্তু ত আছে, আর এটার ইংরেজিতে কি হবে, ইম্পর্টেন্স। দেখেন আপনি কিন্তু হয়তো চিন্তা করতেছেন ইম্পর্টেন্ট, তা না, কিন্তু ইম্পর্টেন্স, কারণ এটা বাংলায় নাউনের চিহ্ন, এটা ইংরেজিতে নাউনের চিহ্ন। কারণ বাংলা ইংরেজিতে বলা হয়েছে TION, SION, MENT, CE, CUY, ITY, NESS, আর বাংলায় বলা হয়েছে ত, তা, অ, আ, অনকরণ। এই যে দেখেন বাংলা এবং ইংরেজির সাথে একটা চমৎকার সমন্বয় রয়েছে এখানে। সো আপনাকে বাংলা চিহ্ন এবং ইংরেজি চিহ্ন দুটোই মুখস্থ করতে হবে। এরপরে আসেন অ্যাডজেক্টিভ এর ইংরেজি চিহ্ন। ইয়েস, TIV, SIV, MENT, AL, AL। সাপোজ আপনি লক্ষ্য করেন এখানে যদি আমি বলি ন্যাশনাল, দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভের একটা ইংরেজি ট্রেস, শেষে AL। আচ্ছা দেখেন বাংলা ট্রেস আছে দীর্ঘিকার, মতরত, অন্তহীন দ্বার, মানমাত্রিক, শিলসুলভ, পূর্ণযোগ্যতার, গতব্যঞ্জক, সম্পর্কিত, সম্পন্ন, ইত, বহুল বিষয়ক, বান, করীয়, প্লুত, ইক, ইয়, ইল, ইষ্টেজনক, কৃতসে, সম্বন্ধনীয়, মূলক, দেও। এই যে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু বাংলা শব্দের শেষে থাকবে। সাধারণত প্রথমে আমি বলছি দীর্ঘিকার, যেমন মনে করেন যে আমি যদি এখানে একটা শব্দ লিখি মনোযোগী, লক্ষ্য করেন এখানে দেখেন লাস্টে আছে দীর্ঘিকার। আবার দেখেন আমি যদি এখানে ইংরেজিটা লিখি অ্যাটেন্টিভ, দেখেন এটার শেষে কি আছে, TIV, তার মানে TIVE। এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা অ্যাডজেক্টিভ, এবং এই দীর্ঘিকার দেখে আমরা বুঝতে পারতেছি এটা অ্যাডজেক্টিভ। আর একটা বিষয় লক্ষ্য করেন, যেমন আপনারা জানেন সাম অর্থ কিছু, কিন্তু এটা যদি কোনো শব্দের শেষে বসে তাহলে এটার অর্থ হয়ে যায় হলো টে। আচ্ছা দেখেন এটা ধরে আমি এইখানে বসালাম QUARREL, কোয়ারেল, অর্থ কি, ঝগড়া, তাইলে এখানে কি হলো, ঝগড়াটে। এটা হয়ে গেল কি, ঝগড়াটে। এই যে আপনার দীর্ঘিকার মতো রত, অন্তহীন দ্বার, মানমাত্রিক, শিলসুলভ, পূর্ণযোগ্যতার, গতব্যঞ্জক, সম্পর্কিত, সম্পন্ন, ইত, বহুল বিষয়ক, বান, করীয়, প্লুত, ইক, ইয়, ইল, ইষ্টে। এই দেখেন যে কথাটা আসছে, ইষ্টে জনকৃত, সে সম্বন্ধনীয়, মূলক, দেও। এই চিহ্নগুলো আপনি মুখস্থ করলে এই টে দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন দিস ইজ সাম। অনুরূপভাবে এই ধরনের আরো অনেক শব্দ আছে যে বডেল সাম শব্দের অর্থ ঝগড়াটে। আর যদি আপনি এটা জানতেন এটা কিন্তু সহজভাবে লিখতেও পারতেন, শি ইজ আ কোয়ারেলসাম ওম্যান, সে একজন ঝগড়াটে মহিলা, এটা কিন্তু আপনি লিখতে পারতেন। তাই আপনাকে অ্যাডজেক্টিভের বাংলা চিহ্ন এবং অ্যাডজেক্টিভের ইংরেজি চিহ্ন মুখস্থ করতে হবে। ভার্বের ইংরেজি চিহ্ন ঠিক এরকম ভাবে আছে, FY, ISE, IZE, ATEEN, অর্থাৎ আপনি যেটা আমরা লক্ষ্য করতেছি একদম শেষে যেটা আছে, অর্থাৎ মোট কথা যে আমরা এরকম একটা বিষয় লিখতে পারি। ধরেন একটা শব্দ লিখলাম আমরা সিম্বল, লক্ষ্য করেন এই যে এটা শেষে আই যেটি বসাই দিলাম, এটা কিন্তু আমার ভার্বের চিহ্ন, যার অর্থ প্রতীক বহন করা বা স্নেহ বহন করা, এরকম বোঝাইতেছে। তাই কোনো ভার্বের কোনো শব্দের শেষে FY, ISE, IZT, ATEEN এইগুলা যখন আমরা দেখতেছি তখন কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারতেছি এগুলা ভার্ব। সো আপনাকে ভার্বের চিহ্নগুলো মুখস্থ করতে হবে। নেক্সট কানেক্টরস কি আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তবে কানেক্টরস নামে রুলস অফ সেন্টেন্স কানেক্টরস নামে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো মুখস্থ করলে, যেমন নেভারদিলেস, তথাপি, ইয়েট, তবুও, সো, তাই, অ্যাজ এ রেজাল্ট, ফলে, কনসিকুয়েন্টলি, ফলে, এই ধরনের কিছু কানেক্টরস আছে, সেগুলো আমাদের পড়তে হবে। আর লিস্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো ভার্বের ব্যাপার। আর কোথায় কি বসে এই নামে আমাদের একটা ভিডিও আছে, সেটাও আপনি দেখে নিতে পারেন। আর ইন্টারসেন্স, যেটা ইন্টারসেন্স মানে, যেমন ধরেন একটা শব্দ আমরা লিখলাম সুন্দর, ইন্টারসেন্স মানে আন্ত পরিবর্তন, এটাকে কিন্তু আমরা আবার লিখতে পারি সৌন্দর্য, লিখতে পারি সুন্দর করা,
লিখতে পারি সুন্দরভাবে, অর্থাৎ একটা শব্দকে আমরা কয়েকভাবে লিখলাম। তো আমরা দেখেন সুন্দর ইংরেজি বলবো হলো বিউটিফুল। আচ্ছা, সৌন্দর্য ইংরেজি বলবো শুধু বিউটি। সুন্দর করা ইংরেজি বলবো আমরা বিউটিফাই, সুন্দর করা বিউটিফাই। আর সুন্দরভাবে ইংরেজি বলবো আমরা বিউটিফুলি। অর্থাৎ একটা শব্দের মধ্যে এই যে এহেন পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনগুলোর নাম কি বলা হয়? ইন্টারচেঞ্জ, আন্ত পরিবর্তন। হ্যাঁ, এইগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, এগুলো আমরা ক্লাসে শিখিয়ে দেব। এরপরে কিছু ইম্পর্টেন্স বিষয় আছে, ফ্রেজ, ক্লোজ আর হলো টেন্স। অর্থাৎ এইখানে আমি যে আপনার 17টা আইটেম লিখেছি, এটা হলো আপনার বেসিক গ্রামারের টোটাল কোর্স। আপনি যদি সিরিয়ালি এই বিষয়গুলো শেষ করতে পারেন, তখন আপনি গ্রিন ক্লাসে অন্যান্য ব্যাচ 1 বছর করেছে, কিন্তু আপনি এটা বাড়ির থেকে জাস্ট এই পর্যন্ত চিহ্ন পর্যন্ত বা কানেক্টরস পর্যন্ত আমাদের যেগুলা মুখস্থ আছে, এগুলা মুখস্থ করে যখন আসতে পারবেন, তখন যে কোনো ব্যাচে আপনি নিজেকে খাপ খাওয়াই নিতে পারবেন। হ্যাঁ, তাই আমি বলতেছি, যদি আপনারা চান তাহলে এই বিষয়টা, মানে যারা আপনারা কেবল আসছেন অথচ এই তালিকাটা পান নাই কি কি পড়বেন, কিংবা যারা আপনারা অনেকদিন ধরে পড়তেছেন এই তালিকাটা জানেন না কি কি পড়বেন, তাই এই তালিকাটা আপনাদের জন্য খুব বেশি উপকার হবে যে এই বিষয়গুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা ইংরেজি ভালোভাবে বুঝতে পারবো। এবং অ্যাকর্ডিং টু ইয়োর শর্ট সিলেবাস, অর্থাৎ আপনাদের যে শর্ট সিলেবাসটা, আমি প্রত্যাশা করি মাত্র 2 মাসের মধ্যে কভার করা সম্ভব খুব সহজভাবেই। তো আমি আর আজকের ভিডিওর পরিধি বাড়াতে চাচ্ছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।